এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফির ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ ইরান। অর্থাৎ ইরানের ভৌগোলিক, ঐতিহাসিক এবং ভূরাজনৈতিক বিষয় সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখে নেব ইরান রাষ্ট্রটি পৃথিবী তথা এশিয়া মহাদেশের কোথায় অবস্থান করেছে। আমরা যদি মানচিত্র লক্ষ্য করি তাহলে দেখব এশিয়া মহাদেশের পশ্চিমে ইরান নামক রাষ্ট্রটি অবস্থান করেছে এবং ইরানের যে পরিসীমা রয়েছে সেটা যদি লক্ষ্য করি তার চারপাশের যে রাষ্ট্রগুলো অবস্থান করেছে সে সম্পর্কে আমরা জানতে পারব। এখানে আমরা ইরানের মানচিত্র দেখতে পাচ্ছি। তাই ইরানের পূর্ব দিকে অবস্থান করেছে পাকিস্তান এবং আফগানিস্তান, উত্তর দিকে অবস্থান করেছে তুর্কমেনিস্তান এবং পশ্চিমে অবস্থান করেছে ইরাক। আর এই রাষ্ট্রগুলো ইরানের চারিদিকে অবস্থান করেছে। এছাড়া ইরানের উত্তর দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব রয়েছে ক্যাসপিয়ান সি। আর ক্যাসপিয়ান সি হচ্ছে একটি হ্রদ। এর আকৃতি বিশাল বলে এটা সাগরের সাথে তুলনা করা হয়, কিন্তু চারিদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত বলে এটি হ্রদ হিসেবে বিবেচিত। অর্থাৎ পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে ক্যাসপিয়ান সাগর, যেটা ইরানের উত্তর সীমান্তে অবস্থান করেছে। এছাড়া ইরানের দক্ষিণ সীমান্তে রয়েছে আরব সাগর এবং পারস্য উপসাগর। আর এই আরব সাগরের সাথে ভারতের কিছু সম্পর্ক রয়েছে। যেমন আরব সাগরের উপকূলে ইরানে ভারতবর্ষ একটি বন্দর লিজ নিয়েছে ইরানের কাছ থেকে, যে বন্দরের নাম হচ্ছে চাবাহার বন্দর। আর এই চাবাহার বন্দরের মাধ্যমে ভারতবর্ষ ইরানের মধ্যে দিয়ে, আফগানিস্তানের মধ্যে দিয়ে মধ্য এশিয়ার যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্য রক্ষা করে থাকে। এর কারণ হচ্ছে ইরানের পরে রয়েছে পাকিস্তান, পাকিস্তানের পরে রয়েছে ভারতবর্ষ। তাই পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক অতটা ভালো নয় বলে পাকিস্তান তার দেশের ওপর দিয়ে যেতে দেয় না বা অ্যাক্সিস তারা দেয় না। এই কারণে ভারতবর্ষ এই চাবাহার বন্দরের মাধ্যমে মধ্য এশিয়ার বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখে। এছাড়া ইরানের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান, যেটা ইরানের উত্তর দিকে অবস্থান করেছে। ইরানের ভাষা হচ্ছে ফার্সি, অর্থাৎ ইরানের রাষ্ট্রীয় ভাষার নাম হচ্ছে ফার্সি এবং মুদ্রার নাম হচ্ছে রিয়াল। রিয়াল। তাহলে ইরানের যে মুদ্রা প্রচলিত রয়েছে সেই মুদ্রার নাম হচ্ছে তোমার রিয়াল। ইরানের জনসংখ্যা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব 2025 সাল অনুসারে ইরানের মোট জনসংখ্যা 9,34,00,000। তাহলে 2025 সাল অনুসারে ইরানের জনসংখ্যা কত? 9,34,00,000 প্রায়। এবং এর মধ্যে প্রায় 99% হচ্ছে ইসলাম সম্প্রদায়ভুক্ত। অর্থাৎ ইরান হচ্ছে একটি সম্পূর্ণভাবে ইসলামিক রাষ্ট্র। তবে ইসলামিক রাষ্ট্রের মধ্যে শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, অর্থাৎ শিয়া হচ্ছে ম্যাক্সিমাম। পৃথিবীর সবথেকে বৃহত্তম শিয়া সম্প্রদায়ভুক্ত রাষ্ট্রের নাম হচ্ছে ইরান। এই হচ্ছে ইরানের আনুষঙ্গিক বিষয়। এরপরে আমরা যদি ইরানের ভূপ্রকৃতি লক্ষ্য করি তাহলে কোথায় পার্বত্য অঞ্চল রয়েছে, কোথায় মরু অঞ্চল রয়েছে, কোথায় মালভূমি অঞ্চল রয়েছে সে সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে ইরানকে তোমার ভূপ্রকৃতি অনুসারে কটা ভাগে ভাগ করা হয়েছে? ভূপ্রকৃতি অনুসারে ইরানকে ভাগ করা হয়েছে 3টে ভাগে। প্রধানত উত্তরের দিকে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে তোমার পার্বত্য অঞ্চল। তাহলে ইরানের উত্তর দিকে পার্বত্য অঞ্চল। আর এই পার্বত্য অঞ্চলে দুটো পর্বত শ্রেণী অবস্থান করেছে। একটা নাম হচ্ছে জাগ্রস পর্বত শ্রেণী, আর একটা হচ্ছে তোমার এলব্রুস। তাহলে ইরানের উত্তর দিকের দুটো পর্বত শ্রেণীর অংশ অবস্থান করেছে, জাগ্রস পর্বত শ্রেণী এবং এলব্রুস পর্বত শ্রেণী। এছাড়া ইরানের পূর্ব এবং মধ্য অংশে তোমার রয়েছে মরুভূমি বা মরু অঞ্চল। আর এইখানে ইরানের দুটো বৃহৎ মরুভূমি অবস্থান করেছে। তার নাম হচ্ছে, একটার নাম হচ্ছে দাস্তে কাভির
আর একটা নাম হচ্ছে দাস্তে লুত। এই দুটো বৃহৎ মরুভূমি ইরানের মধ্য এবং পূর্বাংশে অবস্থান করেছে। গুরুত্বপূর্ণ কি কি মরুভূমি? দাস্তে কাভির এবং দাস্তে লুত, যেটা ইরানের পূর্ব দিকে অবস্থান করেছে। এছাড়া পশ্চিম দিকের যে অংশটা রয়েছে এই অংশটা সাধারণত মালভূমির অংশ হিসাবে বিবেচনা করা হয়, বা মালভূমির অংশ তোমার পশ্চিম দিকে অবস্থান করেছে। আর এই হচ্ছে ইরানের তোমার ভূপ্রকৃতি। আমরা যদি ইরানের ঐতিহাসিক দিকগুলো দেখি তাহলে দেখব ইরানের ঐতিহাসিক দিক হচ্ছে খুবই সুপ্রাচীন। কারণ ইরান, ইরাক এই রাষ্ট্রগুলোতে পৃথিবীর প্রথম যে সভ্যতা সেই সভ্যতাগুলো স্থাপিত হয়েছিল। এই কারণে এদের ইতিহাস সুদীর্ঘ ইতিহাস। তার আমরা সেই ইতিহাসকে সংক্ষেপে পরপর আলোচনা করে যাব এবং গুরুত্বপূর্ণ অংশটাকে একটু বেশি করে আলোচনা করব। যেমন ইরানের ইতিহাস শুরু হয়েছে এলামাইট যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য থেকে, যে সাম্রাজ্য খ্রিস্টপূর্ব 3200 থেকে খ্রিস্টপূর্ব 539 পর্যন্ত অবস্থান করেছিল। এরপরে আসে আকেমেদিন সাম্রাজ্য, যেটা 550 বিসি থেকে 330 বিসি পর্যন্ত অবস্থান করছিল। সেলেউকিড বংশ 330 বিসি থেকে 247 বিসি পর্যন্ত এই সাম্রাজ্য স্থিতিশীল ছিল। এরপরে রয়েছে পার্থিয়ান বংশ বা পার্থিয়ান সাম্রাজ্য, যেটা 247 বিসি থেকে 224 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল। আমরা ভারতের ইতিহাস পড়লে দেখব যে এই পার্থিয়ানরা ভারতবর্ষ একসময় এসেছিল। এরপরে পার্থিয়ানদের পরে আসে সাসাদিন রাজবংশ, যারা 224 খ্রিস্টাব্দ থেকে 651 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল ইরানে। এরপরে আসে ইসলামী যুগ, যেটা 651 থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত চলছিল। আর এই ইসলামী যুগে যে ফার্সি ভাষা, সেই ফার্সি ভাষার নবজাগরণ ঘটেছিল। তাহলে ফার্সি ভাষার নবজাগরণের যুগ কখন বলা হয়েছে বা কোন সময়কালকে? 651 থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয়েছে, যে সময় ইসলামী যুগ চলছিল। এছাড়া এই যুগে তোমার শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, অন্যান্য বিষয়ে বেশ উন্নতি ঘটিয়েছিল। এই কারণে তোমার এই ইসলামী যুগকে ইরানের রেনেসা যুগ হিসাবে গণ্য করা হয়ে থাকে, যেটা 651 থেকে 1300 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ঘটেছিল। এর পরবর্তী সময়ে যে রাজবংশ রাজত্ব করেছে তারা হচ্ছে সাফাভি রাজবংশ 1501 থেকে 1736 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর এই 1501 থেকে 1736 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ঘটনাটি ঘটেছিল, ইরান সেই সময় শিয়া সম্প্রদায়ভুক্ত দেশ হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করে বা ঘোষণা করা হয়। তাহলে কখন? সাফাভি রাজবংশের আমলে ইরান শিয়া ইসলামিক রাষ্ট্র হিসাবে নিজেকে ঘোষণা করে। কখন? সাফাভি রাজবংশের আমলে 1501 থেকে 1736 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়। এরপরে কাজার রাজবংশ, যারা 1796 থেকে 1925 সাল পর্যন্ত রাজত্ব করেছিল। এরপরে আসে পাহলভি রাজবংশ, যারা 1925 থেকে 1979 খ্রিস্টাব্দ পর্যন্ত তোমার রাজত্ব করছিল। আর এই সময় পারস্য ইরান নামে পরিচিত হয়। তাহলে পাহলভি রাজবংশের আমলে অর্থাৎ 1925 থেকে 1979 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ইরানের নাম পারস্যের পরিবর্তে ইরান রাখা হয় এ রাজবংশের আমলে। এরপর শুরু হয় ইসলামী বিপ্লব ইরানে। কত খ্রিস্টাব্দে সেটা? 1979 খ্রিস্টাব্দে। আর এই ইসলামী বিপ্লবের আগে পাহলভি রাজবংশের আমলে ইরানে পশ্চিমী যে ভাবধারা, সেই ভাবধারার প্রসার ছিল। অর্থাৎ নারী শিক্ষা, তোমার স্বাস্থ্য, অন্যান্য যে বিষয়, শিশু শিক্ষা, এইগুলো বেশ উন্নত ছিল বা এগিয়ে ছিল। কিন্তু ইসলামী বিপ্লব যখন চলে আসে, আয়াতুল্লাহ খোমেইনি
তোমার ইসলামী বিপ্লবের প্রবক্তা বলা হয়। তিনি আসার পরে যে আধুনিকতা, সেই আধুনিকতার সমাপ্ত করা হয় এবং ধর্মীয় ব্যাপারে রাষ্ট্রকে পরিচালনা করার দিকে ঝুঁকে যায়। ঠিক আছে, তাহলে ইসলামী বিপ্লব শুরু হয়েছিল কত সালে? 1979 খ্রিস্টাব্দে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে। আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে। আর তার রাজত্বকালে তোমার ইরাক এবং ইরানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল। আমরা গত ক্লাসে ইরাক পড়াতে গিয়ে পড়েছিলাম 1980 থেকে 1988 খ্রিস্টাব্দের মধ্যে ইরাক এবং ইরানের মধ্যে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধ 1988 খ্রিস্টাব্দে এসে রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় সমাপ্ত হয়। আর এই যুদ্ধের কারণ কি ছিল? সীমান্ত বিবাদ। ইরান হচ্ছে শিয়া অধ্যুষিত দেশ এবং ইরাক হচ্ছে সুন্নি অধ্যুষিত দেশ। আর এই ধর্মীয় বিভেদের কারণে প্রধানত এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। তাহলে কোন যুদ্ধ? ইরাক এবং ইরান যুদ্ধ। কোন সময় হয়েছিল? আয়াতুল্লাহ খোমেনির সময়। আর আয়াতুল্লাহ খোমেনি 1989 খ্রিস্টাব্দে মারা যান। কত খ্রিস্টাব্দে? 1989 খ্রিস্টাব্দে। আর আয়াতুল্লাহ খোমেনি মারা গেলে তার স্থান দখল করে আয়াতুল্লাহ খামেনি। তাহলে খোমেনি মারা যায় 1989 খ্রিস্টাব্দে আর তার জায়গা দখল করে খামেনি। আর খামেনি যখন রাজ্যভার গ্রহণ করে, সর্বোচ্চ ধর্মীয় নেতা, তখন ধর্মীয় যে কঠোরতা সেগুলো আরও তীব্রতর করা হয়। পারমাণবিক পরীক্ষার বন্দোবস্ত করা হয়, অর্থাৎ পারমাণবিক বোমা বানানোর পরিকল্পনা করা হয়। এতে সারা বিশ্ব থেকে ইরানের উপরে চাপ আসে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের উপর প্রতিবন্ধকতা চাপানো হয়, ফলে তাদের অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে ডাউন হতে থাকে। আর এই সময় ইরানের সাথে চীন এবং রাশিয়ার ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। যদিও ভারতের সাথে ইরানের একটা মাঝামাঝি সম্পর্ক রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রীয় প্রতিবন্ধকতার কারণে ভারতবর্ষ যথেচ্ছ পরিমাণে তেল ইরান থেকে কিনতে পারছে না, যদিও কিছু পরিমাণে কেনে। এবং প্রতিবন্ধকতা উঠে গেলে ভারতবর্ষ সব থেকে বেশি তেল ইরান থেকে কিনতো, কারণ ইরান ভারতকে বিভিন্ন সুযোগ সুবিধা তেল কেনাতে দিয়ে থাকতো। এই কারণে তাই ভারতের সাথে একদম সম্পর্ক খারাপ নয়, আবার একদম ভালোও নয়। তাই এই ছিল ইরানের ভৌগোলিক, ঐতিহাসিক এবং ভূরাজনৈতিক বিষয়বস্তু। তাই ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে। তবে যারা এখনও আমাদের A to Z জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের চ্যানেলে ওয়ার্ল্ড জিওগ্রাফি ছাড়াও বিভিন্ন সাবজেক্টে মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল ক্লাস করা হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ।